দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যবসার পরিকল্পনা কিংবা কি বিষয়গুলো গুরুত্ব দেওয়া প্রয়োজন। অনেকেই আছেন যে চাকরির প্রতি অনাগ্রহ রয়েছে অথবা সেই প্রতিযোগিতায় নিজেকে সম্পৃক্ত করতে চান না, নিজে উদ্যোক্তা হতে চান কিংবা কর্পোরেট হাউসগুলোতে কাজ করতে চান। সেটা নিজেই উদ্যোক্তা হন অথবা কোনো কর্পোরেট হাউসে সম্পৃক্ত হয়ে চাকরি করেন, সেটিও এক ধরনের চাকরি, কিন্তু সেখানে সরকারি চাকরির যে কর্মপরিধি কিংবা যে কর্মপরিচয় সেখান থেকে ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমের যে ধরন এবং তার যে সূচনার সূত্রপাত যেখানে, সেটি হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে নির্দিষ্ট পরিকল্পনা, সেটি যারা উদ্যোক্তা বা মালিকপক্ষ যারা রয়েছে তাদের সম্মুখে সেটি প্রেজেন্টেশন এবং বাজারের অবস্থা বিবেচনা করে তার সম্ভাব্যতা নিরূপণ করা। এই প্রসঙ্গগুলো যেভাবেই আমরা চিন্তা করি না কেন, যে দৃষ্টিকোণ থেকে, যে তাত্ত্বিক প্রেক্ষাপটেই আমরা দেখি না কেন, বা দেশীয় মডেলের প্রেক্ষাপটেও যদি বিচার বিশ্লেষণ করি, এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটি একজন ব্যক্তির যে অর্থনৈতিক সূচনা সৃষ্টি করা, অর্থনৈতিক সমৃদ্ধতা সৃষ্টি করা, সেক্ষেত্রে যেরকম গুরুত্বপূর্ণ, দেশের অর্থনীতির যে গতিশীলতার ক্ষেত্রে আরও বেশি অপরিহার্য। এই বিষয়গুলো নিয়ে এমন একজন ব্যক্তিকে আজ আমরা আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তিনি দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং তার বিভিন্ন প্রতিষ্ঠানে তার সেই কর্ম অভিজ্ঞতা রয়েছে। আমরা তারই প্রেক্ষাপট আজকে যেটি আলোচনা করতে চাই, ব্যবসার পরিকল্পনা ও প্রসার, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান। তৌফিক হাসান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই। আপনাকেও ধন্যবাদ আসার জন্য। যেখান থেকে আলোচনাটা শুরু করতে চাই, যে ব্যবসা কেন্দ্রিক যে চিন্তা ভাবনা তো অনেকেই করে থাকে, অনেকে সেই চিন্তার বাস্তবায়ন ঘটাতে পারে না বলে চিন্তাই থেকে যায়। যারা ভাবছেন যে আসলে চাকরি করবেন না, নিজে উদ্যোক্তা হবেন, কিংবা চাকরি করলেও তিনি বিজনেস ডেভেলপমেন্টের মডেলগুলো নিয়ে কাজ করবেন, এক্সপেরিমেন্ট বলুন অথবা সেটি মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করবেন, এই ভাবনা যাদের আছে তাদের প্রস্তুতির জায়গাটা কেমন হতে হবে? আসলে ব্যবসা নিজে থেকে কোনো কিছু করতে গেলে ব্যবসা পরিমণ্ডল সম্পর্কে অনেক আগে থেকেই একটা প্রাথমিক নিজের প্রস্তুতি দরকার। আমি একজন কর্পোরেট অফিসিয়াল হিসেবে আমার ক্যারিয়ার শুরু করেছি। আজ প্রায় 23 বছর আমি কর্পোরেট লাইনে আছি। সো আমি আমার দীর্ঘ ক্যারিয়ারের ভেতরে যে জিনিসটা বেশি আন্দাজ করতে পেরেছি, যারা কিনা নিজের উদ্যোগে ব্যবসায়ী হতে চান তাদেরকে আগে মার্কেটের পরিস্থিতি সম্পর্কে ভালো মতো নলেজ নিতে হয় এবং কোন ধরনের এরিয়াতে আমি যেতে চাই। অনেকে উদ্যোক্তা কিন্তু জন্মগতভাবে পেয়ে যান, হয়তোবা জিনগতভাবে পান, আমি বলবো, বিকজ তার বাবা দাদা বা পরিবারের আবহের ভিতরে পারিবারিক প্রেক্ষাপটে বা পরিমণ্ডলে এই ধরনের পরিস্থিতি আছে, রাইট ছিল। আবার অনেকে বন্ধু বৎসল যেসব পরিবেশে থাকেন সেখান থেকে বেশ কিছু নতুন ব্যবসার ধারণা পেয়ে যান। কিন্তু আলটিমেটলি তিনি যেভাবেই যে ধারণার মধ্যেই বাস করেন না কেন, তাকে আগে টোটাল পরিমণ্ডলটা সম্পর্কে গবেষণা করতে হবে, রিসার্চটা করতে হবে। বর্তমান সময়ে এই জিনিসগুলো অনেক বেশি কঠিন, আবার এক অর্থে সহজ। কেন? বিকজ আমরা অনেক বেশি পরিমাণে ডাটা বা ইনফরমেশনের ফ্লোর ভিতরে বর্তমানে বাস করছি, যেটা অনেক সহজ হয়ে যায় একজন উদ্যোক্তার জন্য মোটামুটি সব ক্ষেত্রের ইনফরমেশন বের করতে। সে আপনি যদি রেডিমেড গার্মেন্টসের কথা বলেন, সে একটা ঔষধ শিল্পের কথা বলেন, চামড়াজাত পণ্য বলেন, এক্সপোর্ট বলেন, লোকাল মার্কেট বলেন, ঢাকা বলেন, আরবান, সেমি আরবান, রুরাল, যে কোনো সেগমেন্টেই বলেন সেটা পাবেন। কর্পোরেট সাইডে বেশি চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে কর্পোরেটে অনেক বেশি টাস্ক ওরিয়েন্টেড কাজ করতে হয়। লাইক আপনাকে কিন্তু পার্টিকুলার একটা সাইডের বিজনেস ডেভেলপমেন্ট করতে গেলে আপনি যার আন্ডারে রিপোর্টিং, সে ওনার হোক কিংবা আপনার কোনো বস হোক, যার আন্ডারে আপনি রিপোর্টিং, তাকে নির্দিষ্ট একটা সময়ের ভেতরে আপনার নির্দিষ্ট কিছু অ্যাসাইন টাস্কটা প্রেজেন্ট করতে হয়। সেই প্রেজেন্ট করাটা যেন অনেক বেশি প্রফেশনাল হয়, সেটাই আসলে মূল টার্গেট থাকে। দিন শেষে প্রত্যেকটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে গ্রোথের উপরে। আপনি যদি একটি গ্রোথ এনশোর করতে না পারেন, তাহলে শেষ পর্যন্ত গিয়ে কিন্তু প্রতিষ্ঠানটা আর এগোতে পারে না। গ্রোথ তো শুধুমাত্র কোম্পানির গ্রোথ না, ওভারঅল অ্যাটমসফেরিক গ্রোথ প্রয়োজন হয়। একজন এমপ্লয়ি যদি তার বছরের পরে গিয়ে অ্যাপ্রেজাল না হয়, তাহলে তো তার সেই মোটিভেশনটা কাজ করলো না। আমরা যদি মডার্ন বিজনেস সিস্টেমের দিকে তাকাই, তাহলে একটা প্রতিষ্ঠানে যেমন একজন মার্কেটিয়ার যেভাবে পণ্যের ডিমান্ড মার্কেটে ক্রিয়েট করেন এবং পণ্যের প্রসার ঘটানোর জন্য, ব্যবসা প্রসার ঘটানোর জন্য তাকে যেমন একেবারে বিজনেস প্ল্যান আমরা বলি,
এবিপি, এওপি যে ধরনের বিজনেস প্ল্যান প্রয়োজন, তাকে যেমন প্রতি বছর জিনিসটাকে সেট করে সেই অনুযায়ী ওটাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তাকে আবার অনেকগুলো পাশাপাশি ক্রস ফাংশনাল ডিপার্টমেন্টের সাথেও লিয়াজো করে কাজ করতে হয়। যেমন তাকে যদি আমি ব্র্যান্ডের কাস্টোডিয়ান বা বিজনেস কাস্টোডিয়ান ধরি, তাহলে তাকে সাপ্লাই চেইন, কখনো কোনো ক্ষেত্রে আপনার এইচআর, কোনো ক্ষেত্রে ফাইন্যান্স, অ্যাকাউন্টস এবং এক্সটার্নাল যথেষ্ট স্টেক হোল্ডারদের সাথে একটা সামঞ্জস্য ভারসাম্য বজায় রেখে তাকে এগোতে হবে। জি, এবং এই জায়গাতে হাসান ভাই যে বিশ্ববিদ্যালয় থেকে ধরুন বিজনেস স্টাডিজ এর যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে বা ডিসিপ্লিনগুলো থেকে যারা পড়ে সরাসরি চাকরিতে সম্পৃক্ত হন বা কর্পোরেট হাউসগুলোতে, আপনি তো দীর্ঘ সময়ের কর্ম অভিজ্ঞতা, যা পড়ে আসে সেটা দিয়ে কতটুকু তারা মাঠের বাস্তবতা বা চাহিদা পূরণ করতে পারে, নাকি তাদেরকে আবার নতুন করে আপনাদেরকে তৈরি করে নিতে হয়? এইটা সত্যি যে বাস্তবিক কর্মক্ষেত্র পড়ে আসা জিনিসের থেকে বেশ কিছুটা হলেও ব্যতিক্রম থাকে, এবং সিচুয়েশনটা হয়তো আমি পড়ে আসা জায়গাতে যা দেখেছি বা যেটা আমি ভেবেছি যে ওরকম হবে, ওর থেকে তার প্রথম ল্যান্ডিংটা কিছুটা হয়তো বা অনেকের ক্ষেত্রে শক ক্রিয়েট করে। আবার কিন্তু এটাও সত্যি যে ওই পড়ে আসা প্ল্যাটফর্মটা না হলে সেই অ্যাপটিচিউডটা তার হতো না। কিন্তু ঢোকার পরে বাস্তবিক ব্যবসা ক্ষেত্রে এসে কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনাল নিজস্ব মডেলে রান করে। যে ফিল্ডে আমি প্রবেশ করেছি সেই জায়গাটুকু কিন্তু ইম্পর্টেন্ট। মানে প্রাইমারি টুলসগুলো তো ওই লার্নিং থেকেই আসবে। ট্রু, আপনার বেসিক লার্নিংটা আসলে সবসময় কাজে দিবে এটা আমরা বলছি না। সো আপনাকে একটা প্রফেশনাল ডিগ্রির প্রয়োজন হবে এবং নিজেকে ওইভাবে গ্রুম আপ করে নিতে হয়। এইটা ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি যত দ্রুত অ্যাডাপ্ট করতে পারবেন ওভারঅল কর্পোরেট সিস্টেমের মধ্যে অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকে অনেক বেশি নিজের ভেতরে আত্মস্থ করতে পারবেন এবং সেই অনুযায়ী রেজাল্ট দেওয়ার চেষ্টা করবেন, তত আপনি একজন প্রফেশনাল হিসেবে তত দ্রুত প্রমাণ করতে আবির্ভাব ঘটবে, তার সূচনাটা ঘটবে। এবং এই জায়গাতে আমরা একটা বিরতিতে যাবো। হাসান ভাই কিন্তু প্রশ্নটি রেখে যায় যে আমাদের যে দেশীয় যে প্রেক্ষাপট, কিংবা এখানে উদ্যোক্তা হতে চাইলে, নিজে ব্যবসা শুরু করতে চাইলে, সেখানে নিজের যদি সে আর্থিক সক্ষমতা না থাকে, সেটি ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া কিংবা এই সংযোগ যে তৈরি করা, একই সাথে বিজনেস যে এডুকেশনের প্রেক্ষাপট বলি বা প্র্যাকটিক্যাল বা রিয়ালিটিগুলো লার্ন করার জন্য যে প্ল্যাটফর্মগুলো আছে, আপনাদের মতো প্রফেশনাল ব্যক্তি যারা আছে, এদের সাথে তরুণদের সম্পৃক্ত হওয়ার সুযোগ দেশ কতটুকু তৈরি করতে পারলো, বা আদৌ আমাদের সেই সুযোগ আছে কিনা? অনেকেই মডেল হিসাবে দেখেন, আপনাদের কাছ থেকে শেখার উপায়গুলো কি, প্ল্যাটফর্মগুলো কি, বা রাষ্ট্র এই ধরনের কোনো কিছু ভাবছে কিনা? না, আসলে রাষ্ট্রের একটা পার্টিকুলার সাইড থেকে অনেক রকমের পলিসি এবং ওভারঅল নীতিমালার ব্যাপার থাকে, কিন্তু রাষ্ট্র তো আসলে এরকমভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে গড়ে পিঠে দিতে পারবে না, যেটা আসলে আমাদের মতো কর্পোরেট ফিল্ডে ঢোকার পরেই একজন ফ্রেশার সেটা বুঝতে পারে। সে যখন ইন করে তখন তার কাছে যতই অপরিচিত ঠেকবে, তাকে দ্রুত এটার সাথে অ্যাডাপ্ট করতে হবে, যেটা আমি বলছিলাম। বিং মার্কেটিয়ার আমি একটা কথা বলবো যে আমরা কর্পোরেট সাইডে একটা অর্গানাইজেশনাল কোনো ইনিশিয়েটিভ, সেটা একটা অফার হোক, সেটা একটা প্রোডাক্ট নতুন লঞ্চ করা হোক, সব ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এটার মার্কেটিংটা আমি কিভাবে করব। সেক্ষেত্রে অ্যানুয়াল বিজনেস প্ল্যান, অ্যানুয়াল অপারেশনাল প্ল্যান, দিজ আর ভেরি কমন টার্মস ইউজড। মানে আপনি আসলে টোটাল জিনিসটাকে বছরে কেমন বিজনেস প্ল্যানে এটাকে ফেলেছি, কি কি অ্যাক্টিভিটি দ্বারা সাজিয়েছি, এবং এটার বিপরীতে টোটাল অর্গানাইজেশন কিভাবে অপারেট করবে। সো অ্যানুয়াল অপারেশনাল প্ল্যান, সব কিছুর সাথে কিন্তু আবার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট জড়িত থাকে, অনেক ক্ষেত্রে আপনার অপারেশনাল ইনভেস্টমেন্ট জড়িত থাকে। সো এই জিনিসগুলো যখন একটা জায়গায় সিঙ্ক হয়, তখন এই ক্যালকুলেশনের উপর বেস করে একজন ফ্রেশার সে যদি শুরু থেকে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়া শুরু করে, তাহলে সে ধীরে ধীরে আন্দাজ করবে যে সে যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে সেগুলো রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কতটুকু সিকিওর, মানে যথার্থ কিনা সেটা সে বুঝতে পারবে। রাইট, একজন এক্সিকিউটিভ কিন্তু শুরুতে গিয়ে আমজনতা বা গড়পড়তা যেসব সিদ্ধান্তগুলো সে মার্কেট থেকে দেখে, সেইগুলোর ভিত্তিতে যদি ফলোয়ারশিপ করে স্টার্ট করার চেষ্টা করে, তাহলে কিন্তু অর্গানাইজেশনাল সেই রিটার্নগুলো সবসময় আসে। এবং আমাদের দেশে তো অধিকাংশ ক্ষেত্রে, আপনি আরও ভালো জানেন, আপনার কাছ থেকে শুনবো যে অন্যকে অনুসরণ করে নিজে কিছু একটা দাঁড় করানো বা কোনো একটা বিজনেস ফার্ম অথবা কোনো কিছু ব্যবসা শুরু করা, সেটি কি আসলে যৌক্তিক? কতটুকু যৌক্তিক? দুঃখজনক, আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয় না। কারণ যে বিজনেসটা আমি এখন পর্যন্ত আমার নলেজ লেভেলটাই নাই, এবং যে বিজনেসে মার্কেটে আসলে অন্যরা কতদূর যেতে পেরেছে, একজন সাকসেসফুল হয়েছে বলে টোটালি আমিও সাকসেসফুল হব, এটা সবসময় হয় না। বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে এই ব্যাপারগুলো, আমাদের দেশে স্পেশালি, কমন হয়ে থাকে। একটা সার্টেন বিজনেস কিছুদিন পরে দেখা যাচ্ছে অন্যরা ফলো করে
টোটাল ইন্ডাস্ট্রিতে কতটুকু চাহিদা আছে তার ধারণা না রেখে সবাই মিলে গিয়ে কেউই আসলে তেমন কোনো সিরিয়াস লেভেলের রাইজ করতে পারেন না, যেটা আলটিমেটলি টোটাল সেক্টরটাকে ফেলে দেয়। এই জায়গাগুলোতে আসলে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের ইন্টারভেনশনও প্রয়োজন হয় এবং রেগুলেশনগুলো আসলে তখনই চলে আসে, আদারওয়াইজ তো হতে পারতো না। মানে এই যে সাহসটা যে কিছু একটা করবেন, এই জায়গাতে আমরা মানে স্টেটের পক্ষ থেকে বা রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে এই সাহসটাকে প্রমোট করা, এই প্রমোট করার ক্ষেত্রে আমরা তো গ্লোবাল মডেলগুলো, বিভিন্ন ব্যক্তিদের উদ্যোগগুলো নিয়ে নানা ধরনের আলোচনা পর্যালোচনা আপনারাই করে থাকেন, সেখান থেকে আমরা জানার সুযোগ হয়। কিন্তু আমরা দেশীয় মডেল বলি অথবা বৈশ্বিক মডেলের দেশীয় সংস্করণ বলি, এটা চর্চার সেই সংস্কৃতিতে আমরা যেতে পারছি না কেন? না, যেতে পারছি না একেবারে তা কিন্তু বলবো না, আমরা যাচ্ছি। এবং আলটিমেটলি বাংলাদেশের আজকে বাংলাদেশে 2025 সালে নভেম্বরে আপনার সাথে কথা বলছি, বাংলাদেশ কিন্তু অ্যাট ইটস গ্রোথ ফেজ। এখানে প্রচুর ক্রিয়েটিভ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অনেক সাহসী উদ্যোক্তার কারণেই বাংলাদেশের কিন্তু বিশাল একটা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়েছে। আকিজ রিসোর্স ভাগ হয়ে যাওয়ার পরে তার সুযোগ্য সন্তানের শেখ জসিমউদ্দিন সাহেবের হাত ধরে এখন আকিজ রিসোর্সে কয়েকটি মাত্র গুটি কয়েক ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে শুরু করে আজকে এটিও প্রায় 30টির মতো ব্যবসা প্রতিষ্ঠানে কনভার্ট হয়েছে। এবং এইটা কিন্তু বিশাল একটা কর্মক্ষেত্র এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরি করেছে। সেক্ষেত্রে আপনাদের এই যে আকিজ রিসোর্স যে অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকে তো নিশ্চয়ই তার একটা ভিন্নতা আছে। সেই ভিন্নতা হলো তার কর্ম নৈপুণ্যের ক্ষেত্রে বলি অথবা নতুন করে কর্মের সূত্রপাত তৈরি করা, যারা জনগণ অথবা ভোক্তা বা যেভাবে আমরা চিন্তা করি তাদেরকে সম্পৃক্ত করা এবং আস্থার জায়গা তৈরি করা। এটা করলেন কিভাবে? আকিজ রিসোর্সের এই চিন্তাগুলোর ক্ষেত্রে ভিন্নতা কি ছিল? প্রাইমারিলি কিন্তু কষ্ট কম হয়েছে, বিকজ আকিজ রিসোর্স লেগাসিটা কারণ আকিজ মানে ট্রাস্ট, আকিজ মানে বিশ্বস্ততা, আকিজ মানে কোয়ালিটি, এই ব্যাপারগুলো কিন্তু বেশি করে বলতে হয়নি। সো আকিজ রিসোর্স যখন মার্কেটে গেছে, কোনো নতুন প্রোডাক্ট পণ্য সম্ভার ভোক্তার সামনে তুলে ধরেছে, এটির প্রাইমারি অ্যাকসেপ্টেন্স কিন্তু বেশি টাফ ছিল না। আকিজ নামটা শুরুতে থাকাতে অনেক কিছু উতরে যাওয়া সহজ হয়েছে, কিন্তু একটা নিজস্বতা তো তৈরি করতে হবে। নিজস্বতা করার ক্ষেত্রে আপনি যদি জিজ্ঞেস করেন যে আকিজ রিসোর্স এত দ্রুত কিভাবে এত বিরাট একটা কনগ্লোমেরেটে কনভার্টেড হলো, এটার মূলত একটা বিশাল এরিয়া আবিষ্কার হয়েছে যে আপনারা অনেকেই হয়তো বা বাংলাদেশে অন্য কনগ্লোমেরেট এগুলোকে ফলো করতে পারে। সেটা হচ্ছে যে আকিজ রিসোর্স কিন্তু অ্যাজ এ হোল একটা পেপারলেস অফিস। আকিজ রিসোর্সের ইন্টারনাল অনেক ইনোভেশন আছে, মূলত পেপারলেস, টেকনোলজি ড্রিভেন, এম্পাওয়ারমেন্ট টু দ্য ভেরি রুট লেভেল এমপ্লয়ি, সব ধরনের এরিয়াতে পিপল, প্রসেস, টেকনোলজি এভরিওয়্যার আকিজ রিসোর্স নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। যে কারণে একটা কোম্পানিতে কোনো পেপার নাই এটা অনেকের ক্ষেত্রে বিশ্বাস করা মুশকিল, কিন্তু পেপার শুধু নাই, একটা এমপ্লয়ির জয়নিং থেকে তার সেপারেশন পর্যন্ত টোটাল জার্নি একটা অ্যাপের মাধ্যমে মোবাইলে সম্পন্ন হয়, যেখানে একটা এমপ্লয়ি কখনো কোনো ফিজিক্যাল কাগজও রিসিভ করে না, তার মান্থলি স্যালারি অটোমেটিক্যালি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হচ্ছে। ইভেন কোনো একটা এমপ্লয়ির গাড়ির তেল নিতে যে পাম্পে যেতে হয়, সেখানেও মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়, কোনো কাগজ। পেপারলেস অফিস বলতে আমরা যা বুঝি তার পুরোটাই আকিজ রিসোর্স, পুরোটাই। এবং এই জায়গাতে যে মডেল অথবা যে স্ট্র্যাটেজি যেভাবে আমরা বলি যেটা অনুসরণ করেন, এখান থেকে যদি তরুণরা শিখতে চায় বা আপনাদের কাছ থেকে সেই অভিজ্ঞতা যদি সঞ্চয় করতে চায়, কিভাবে সেটি শেখা সম্ভব? এখানে ইন্টারনি থেকে শুরু করে তরুণদের সেই অভিজ্ঞতাগুলো অর্জন করার কোনো সুযোগ আছে কিনা? এর থেকে যদি কোনো নতুন উদ্যোক্তা কিংবা যারা এই ব্যবসা বাণিজ্যের এই প্ল্যাটফর্মে বা এই প্রসঙ্গগুলোতে যুক্ত হবেন বা যারা একাডেমিশিয়ান আছেন বা এখন যারা শিখছেন, তারা যদি অভিজ্ঞতা সঞ্চয় করতে চায়, সেই ইন্টারনি বলি অথবা সেই সুযোগ আছে কিনা? না, অবশ্যই সুযোগ আছে। আকিজ রিসোর্স মূলত খুবই নতুন এবং উদ্যোক্তা যারা একেবারে নতুন ফ্রেশার গ্র্যাজুয়েট পাশ করে বের হচ্ছেন তাদের প্রতি অনেক বেশি আগ্রহী। মূলত আমরা একটা অভিজ্ঞতা এবং নতুনত্বের মিশেলে গড়া প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান, নতুন যারা আসতে চান তাদের কিন্তু ইন্টারনালি গ্রুমিংয়ের একটা বিশাল ব্যবস্থা আকিজ রিসোর্সে বিদ্যমান আছে। নেক্সট জেন একটা প্রোগ্রাম যার মাধ্যমে আমরা ইউনিভার্সিটির ফ্রেশ গ্র্যাজুয়েটদেরকে আমাদের এখানে এমটিও প্রোগ্রাম কিংবা অফিসার লেভেলে নিয়োগের ক্ষেত্রে ইন্টার্নশিপের থেকে শুরু করে তাদেরকে প্রাইমারিলি একেবারে শুরু থেকেই অনেক সিরিয়াস টাস্ক অ্যান্ড জবের ভেতর দিয়ে গ্রুম আপ করে পুরো সিস্টেমের অংশ করে নিচ্ছি, যার মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রির
একেবারেই ট্যালেন্টেড এবং মেরিট লেভেল যাদের আছে তাদেরকে আরও সামনের দিকে কিভাবে তারা চ্যালেঞ্জ নিতে পারবে সেই জিনিসগুলোকে আমরা প্রস্তুত করছি। আমাদের আরও ডিফারেন্ট টাইপের ইন্টারনালি এমপ্লয়মেন্ট যাদের হয়েছে তাদেরকে আরও 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার ডিফারেন্ট টাইপের ট্রেনিং কোর্সের মাধ্যমে কম্পিটেন্সি ডেভেলপ করার প্রোগ্রাম আছে। সো যার মাধ্যমে আপনাকে বলে রাখি খুব দ্রুত যে ধরনের ব্যবসা সম্প্রসারণ আকিজ রিসোর্স করে দেখাতে পেরেছে, এর ওয়ান অফ দ্য ম্যাজিক হচ্ছে এটাই যে পিপল তাদের কম্পিটেন্সি লেভেলকে অনেক দ্রুত এখানে টেস্ট করতে পেরেছেন এবং সেখান থেকে তারা উঠে আসতে পেরেছেন। এই জন্য আমাদের ব্যবস্থাপনা পরিচালক উনি 2x মডেল বাদ দিয়ে 10x মডেল স্টার্ট করেছিলেন। মিনিং আপনি যদি খুবই কোনো জিনিস উইদাউট প্ল্যানিং ইমিডিয়েটলি স্টার্ট করে অল্প দূরত্ব পার হতে পারেন, 10x মডেলের মাধ্যমে আপনি অনেক ফাস্টার খুব দ্রুত আপনার প্রত্যাশিত রেজাল্ট বের করে আনতে পারেন। পেপারলেস অফিস, নবতর টেকনোলজি, আপনারা জানেন আমরা টেকনোলজি ড্রিভেন অর্গানাইজেশন হওয়ার কারণে আমরা রিসেন্টলি ডিজিটাল ব্যাংকিংয়েও আমরা অ্যাপ্লাই করেছি। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার এগেনস্টে আমরা অ্যাপ্লাই করেছি। ব্যাংকিং এর একটা নতুন সম্ভাবনা অবশ্যই, বিকজ আপনারা জানেন যে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং এখানে শরিয়া ভিত্তিক ডিজিটাল ব্যাংকের ব্যাপারে আমাদের আকর্ষণের মূল কারণ এটাই। শরিয়া ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে আমরা ওই কমিউনিটিকে টাচ করতে পারি, কারণ এখানে আপনারা মূল যে ভাবনাটাই হলো পিপল সেন্ট্রিক অথবা কাস্টমার সেন্ট্রিক। এই জায়গাতে সেটা শুরু করলে নিশ্চয়ই অন্যান্য শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে আমরা একটা আগ্রহের একটা প্রসারণ দেখি এবং নতুনত্ব দেখি। নিশ্চয়ই সেক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিংয়ের যে প্রসঙ্গটা সেটা শুরু হলে সেটি আমরা দেখতে পাবো। আমরা একদম শেষের দিকে এটা একটু বলুন যে আকিজ রিসোর্সের যে মার্কেটিং পলিসি সেটা ওভারঅল যত প্রোডাক্ট তার আছে তারা মূল কোন 3টা বৈশিষ্ট্য আপনারা অধিক গুরুত্ব দিয়ে থাকেন মার্কেটিং পলিসির ক্ষেত্রে? পলিসির আগে আসে প্রোডাক্ট। আমরা আসলে প্রোডাক্টের ক্ষেত্রে কোনো রকম ছাড় নেই। আমরা প্রোডাক্ট সবসময় কোয়ালিটি প্রোডাক্টের এনশিওর করি আনলেস অ্যান্ড আনটিল ইট ইজ অ্যাচিভড। যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রোডাকশন থেকে কোয়ালিটি প্রোডাক্ট হয়। মার্কেটিং পলিসিতে যদি আপনি সার্ভিস পার্টে দেখেন, আমরা সার্ভিসের শেষ বিন্দু পর্যন্ত কাস্টমার তার বেঞ্চমার্ক লেভেলটা যেন রিচ করে। আমরা আমাদের টোটাল সিস্টেমের মধ্যে এআই ফার্স্ট, মোবাইল ফার্স্ট অ্যান্ড ক্লাউড ফার্স্ট এই মটো বহন করছি একটা রিজনে, সেটা হচ্ছে আমরা অনেক শার্প রেসপন্স করতে চাই। রিসেন্টলি আমরা আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লঞ্চ করেছি যার ব্র্যান্ড নেম ইনোভার। এই ইনোভার প্রোডাক্টের মাধ্যমে বাল্ব, সুইচ, সকেট, কেবল এই টাইপের পণ্য, হোম অ্যাপ্লায়েন্স পণ্য, এগুলো আমরা কনজিউমারের কাছে অনেক বেশি নবতর এবং ভেরি আর্টিস্টিক ডিজাইন এবং এনার্জি এফিশিয়েন্ট পণ্য পৌঁছে দিতে চেষ্টা করছি। সো শুধুমাত্র বিল্ডিং ক্লাস্টার বা শিপিং লাইন এই ব্যবসা এভাবে আমরা আটকে নেই, বরং আমরা ধীরে ধীরে হেলথ কেয়ার, লাইফ কেয়ার, বিভিন্ন রকমের পণ্যের মাধ্যমে এবং ফুড কমোডিটি আইটেম আকিজ এসেনশিয়াল আমাদের ওয়ান অফ দ্য ফুড প্রোডাক্ট রেঞ্জ, তার মাধ্যমে আমরা ধীরে ধীরে ভোক্তার খুব কাছে পৌঁছার চেষ্টা করছেন। অর্থাৎ জীবন কেন্দ্রিক যে প্রসঙ্গগুলো আছে সেই ব্যাপারগুলোতে আগ্রহ এবং সেখানে একটা নতুন প্রোডাক্ট তৈরি করে মানুষের এই চাহিদাগুলো পূরণ করা এবং অত্যন্ত বিশ্বস্ততার সাথে সেটি পূরণ করা। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ তৌফিক হাসান ভাই আজকের আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার বিশ্লেষণের জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে উপস্থিত করানোর জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।